তারপরে 1946 সালের দাঙ্গা, 1942 সালের মন্বন্তর, তাতে তিনি অনেক কাজ করেছেন সাহায্য করার জন্য। তারপরে পার্টিশন হওয়ার আগে থেকেই রিফিউজিদের নিয়ে যথেষ্ট কাজ করেছেন, সাহায্য করেছেন। শেষকালে আচ্ছা, এখন এবারে আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে फरवरी 2025 মাধ্যমিক বিলটার নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন বিল 1940। তখন যে প্রাইম মিনিস্টার ছিলেন A.K. ফজলুল হক, তিনি 21শে আগস্ট হবে 1940 একটা বিল আনলেন। বিলটার নাম সেকেন্ডারি এডুকেশন বিল। এই বিলটা ইন্ট্রোডিউস হওয়ার আগে, এই বিলটা সম্পর্কে বলার আগে একটা ইতিহাসেরও ইতিহাস থাকে। তার আগে একটু জিনিসটা একটু বুঝতে হবে। সেটা হলো যে কংগ্রেস গড়ে ওঠার পরে নয়, প্রায় তার আগে থেকে মুসলমান সমাজে একটা চিন্তা হচ্ছিল যে ইসলাম ইজ ইন ডেঞ্জার। মুসলমানরা বিপদের মধ্যে আছে। কি বিপদের মধ্যে আছে না, যদি ভারত স্বাধীন হয় কখনো, তাহলে হিন্দুদের মেজরিটি হবে। আমরা যখন ওদের শাসন করেছিলাম খুব পিটিয়েছি। ওরা যদি ক্ষমতায় পায় আমাদের তো প্রতিশোধ নেবে, মারবে। অতএব ইসলাম ইজ ইন ডেঞ্জার। মুসলমানদের এই হচ্ছে সৈয়দ আহমেদ এই নিয়ে আগে বেশি প্রচার করেছিলেন। তিনি বললেন ইংরেজদের সঙ্গে কংগ্রেসের মতো বিরোধিতায় না গিয়ে সহযোগিতা করে ইংরেজদের কাছ থেকে আদায় করো, বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করো। সেই সময়ে 1906 সালে যখন মুসলিম লীগ স্থাপিত হয়, মুসলিম লীগের ওই যে সদস্য হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া ছিল, তাতে লেখা ছিল যে কংগ্রেসের সঙ্গে কোনো সহযোগিতা নয়, আর ব্রিটিশের সঙ্গে কোনো বিরোধিতা নয়, বরং সহযোগিতা করতে হবে। এটাই হচ্ছে মুসলিম লীগের সদস্যপত্র হওয়ার অঙ্গীকারপত্র। যাই হোক, তখন থেকে এই মুসলমানরা তাদের জন্যে, তারা মনে করতো যে তাদের ব্যাকওয়ার্ডনেসের জন্য হিন্দুরা দায়ী। এই বিষয়ে বলি যে ব্রিটিশ সরকার যখন ক্ষমতায় এলো, তখন মুঘল যুগ থেকে শুরু করে পার্সিতে কোর্ট কাচারি সমস্ত পার্সি ভাষায় হতো। মুসলমানরা করেছিল, সেটাই ছিল। ইংরেজরা এসে করলো কি, যে সব ইংরেজি করে দিল। মুসলমানরা বললো আমরা ইংরেজি পড়বো না, ইংরেজি আমাদের বিজাতীয় ভাষা, ইংরেজি পড়বে না তারা। কিন্তু হিন্দুরাও পার্সি শিখত যখন মুঘল আমল বা তারপরে ছিল, কারণ তারাও অফিস আদালতে কাজ করতো, তারাও পার্সি শিখত। কিন্তু তারা ইংরেজি সহজে গ্রহণ করলো, ইংরেজি পড়তে শুরু করলো। এখন মুসলমানরা পিছিয়ে থাকার জন্য তারা দায়ী করলো হিন্দুরাই সব দখল করে নিয়েছে, অর্থাৎ হিন্দুদের সঙ্গে যোগাযোগ নয়, আমরা আলাদা করে ইংরেজদের কাছ থেকে সুবিধে আদায় করব। সেই সময়ে এইরকম কথা 1904-05 সালে এইরকম সময়ে আমাদের একজন মুসলিম লীগের সেক্রেটারি, তার একটা বইতে দেখেছি, তিনি লিখেছেন যে 19প্রথমের দিকে লিখেছেন যে তখন তাদের মাদ্রাসায় পড়ানো হতো, আল্লাহ যদি দয়া করে আরবে যাই, সেখানে গিয়ে জেহাদ করব, মরলে হব শহীদ, মারলে হব গাজী। এ নাকি প্রাথমিক এতে মাদ্রাসা নাকি পড়ানো হতো, লিখেছে। 1915 সালে, যেটা আমি বলতে চাইছি যে এডুকেশন শুধু শিক্ষা ব্যবস্থা নয়,
তাদের মধ্যে একটা জেহাদি মনোভাব কাজ করেছিল, যে শুধু হিন্দু নয়, মুসলমানরা অমুসলমানদের বিধর্মী বলে না, কারণ অন্য ধর্মকে তারা ধর্ম বলেই মনে করে। একমাত্র পৃথিবীতে দুটো জাত আছে, বিশ্বাসী আর অবিশ্বাসী। বিশ্বাসী মানে যারা আল্লাহ বিশ্বাস করে, আর যারা আল্লাহ বিশ্বাস করে না, তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার দে মে বি, বাট তারা অবিশ্বাসী এবং তারা কাফির। কাফিরের মানে বিধর্মী নয়, কাফিরের মানে অবিশ্বাসী। আর ইসলামের মূল এবং বেঁচে থাকার মূল প্রেরণা হচ্ছে, মূল কাজ হচ্ছে জেহাদ, যে করে হোক মুসলমানদের এক্সপ্যানশন এবং তাদের কট্টরতা বৃদ্ধি করা। এইটা হচ্ছে আদর্শ। এই আদর্শ নিয়ে তারা হিন্দুদের সঙ্গে থাকতে চায়নি। ব্রিটিশদেরও তারা পছন্দ করতো না, কারণ ইংরেজি তারা পড়তে চায়নি। কিন্তু যেহেতু ব্রিটিশরা ক্ষমতায় ছিল, তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিতে হবে, সেই জন্য তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে। যাই হোক, এইরকম একটা পরিস্থিতি ছিল যে কংগ্রেস করার প্রায় 1870 সালে স্যার আহমদ সৈয়দ একটা বই লিখেছিলেন। তখন থেকে একটা হিন্দু বিদ্বেষ আরো বেশি প্রবল হয়ে উঠেছিল। এখন কথা হচ্ছে যে মাধ্যমিক এডুকেশন বিল এর 1940 সালে হওয়ার আগে, তার আগেই প্রাথমিক শিক্ষা বিল এবং ইউনিভার্সিটি এডুকেশন বিলগুলো নিয়ে আলোচনা হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল এইরকম নিয়ম যে যেহেতু বাংলাদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা, অতএব পশ্চিমের বাংলায় হোক বা পূব বাংলায় হোক, সেখানে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা থাক বা লঘিষ্ঠতা থাক, স্কুলের বোর্ডে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। যেমন নোয়াখালীতে যদি, সেখানে মুসলমান প্রধান, সেখানে যদি মুসলমানদের সব নির্বাচিত এবং সংরক্ষিত আসন ছিল, নির্বাচনে যদি সমস্ত মুসলমান আসে, সংরক্ষিত আসনগুলো সমস্ত মুসলমান করতে হবে, কেননা সেখানে তো মুসলমানরা বেশি। আর হাওড়ায় যদি কোনো স্কুলে কোনো মুসলমান নির্বাচিত না হয় বা একটা দুটো হয়, তাহলেও আর হিন্দু প্রাধান্য, সেখানেও মুসলমানদের প্রাধান্য দিতে হবে, কারণ মুসলমানদের জনসংখ্যায় বেশি, মানে দুদিকেই খাবো, এই হচ্ছে নীতি। এইরকম একটা অবস্থায় 1940 সালে আগস্ট মাসে ফজলুল হক, একে ফজলুল হক প্রধানমন্ত্রী, তিনি এই বিলটা নিয়ে এলেন। সেকেন্ডারি এডুকেশন বিল সম্পর্কে আমরা যেরকম মনে মনে ভাবছি যে নিশ্চয়ই সিলেবাস কি আছে, টেক্সট বই কি, ছাত্ররা কেমন পড়াশুনো করবে, নানা রকম এইসব আলোচনা হবে, মোটেও তা কিছু ছিল না। সেকেন্ডারি এডুকেশন বিলে শুধুমাত্র ছিল কিভাবে বোর্ডের কমিটি গঠিত হবে, মানে কমিটিতে কত বেশি করে মুসলমান ঢোকানো যায়, বোর্ডের যদি কোনো পাবলিক ইনস্ট্রাকশনের অফিস থাকে, সেখানে কি করে মুসলমানদের করা যায়, ইন্সপেক্টরদের কিভাবে মুসলমানদের করা যায়, টিচাররা কিভাবে মুসলমান হবে, ক্লারিক্যাল স্টাফ কিভাবে মুসলমান, অর্থাৎ কিভাবে মুসলমানদের বেশি করে প্রশাসনিক এবং শিক্ষা বিভাগে ঢোকানো যায়, এবং কিভাবে
এডুকেশন সিস্টেমটাকেই ইসলামাইজ করা যায়। তারা মক্তবে পড়তো, মক্তবে মুসলমানদের কোরআন হাদিস পড়ানো হতো, কিন্তু তারা বলছে যে সরকারি অনুদান মিলে যে স্কুল নেবে সেই স্কুলে কোরআন হাদিস পড়াতে হবে, কারণ মুসলমান বাচ্চারা কোরআন হাদিস ছাড়া কিছু করবে না। আচ্ছা, এই হচ্ছে মাধ্যমিক বিলের মূল কথা। এখানে সিলেবাস কীরকম পড়াশুনো হবে এসব নিয়ে আলোচনাই না, কেবল কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, আর পুরো সিস্টেমটাকে মুসলিমাইজ করা আর এডুকেশনটাকে ইসলামাইজ করা, এই হচ্ছে কথা। এবারে সেই প্রসঙ্গে আসি, কি বলছে যে এডুকেশন বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ডে একটা বোর্ড হবে সেকেন্ডারি এডুকেশন পরিচালনার জন্য, তাতে 50 জন সদস্য থাকবে। এই বিলের এইটাই মূল কথা, 50 জন সদস্য থাকবে। তার মধ্যে 22 জন হবে মুসলমান, 20 জন হবে হিন্দু, 7 জন হবে ইউরোপীয়দের প্রতিনিধি, ইউরোপিয়ান, আর 1 জন হবে এক্স অফিসিও মেম্বার, আর 1 জন হবে হেড মিস্ট্রেস। এই এক্স অফিসিও আর হেড মিস্ট্রেস এরা কোন জাত থেকে, মানে হিন্দু না মুসলমান সেটা লেখা নেই, আর প্রেসিডেন্ট কে হবে সেটা লেখা নেই। সেটা লেখা আছে যে বোর্ডের সরকার মনোনয়ন দিবে। আবার এই 20 জন সদস্যের মধ্যে 27 জন মুসলমানদের, 27 জন হিন্দুদের, 22 জন, 1 জন সভাপতি। আচ্ছা, এই 27 জন, 22 জন, 29 জন, 1 জন সভাপতি, 50 জন সভাপতি সরকারের দ্বারা মনোনীত হবে। আর এই 22 জনের মধ্যে 1 জন হবে, 22 জনের 20 জন হিন্দু, আর 1 জন হচ্ছে ওই এক্স অফিসিও হবে, তার সে কোন দল থেকে আসবে বলা নেই, আর 1 জন হেড মিস্ট্রেস হবেন, তিনি কোন দল থেকে, কোন হিন্দু অংশ থেকে বলা নেই। এই হচ্ছে নিয়ম। আবার এই যে তাহলে 20 জন রইল 22 জনের মধ্যে, এই 20 জনের মধ্যে আবার বৈধ বললেন যে শিডিউল কাস্টের লোকেরা তো তাদের প্রতিনিধিত্ব হিন্দুদেরকে দেবে না, যা অতএব তাদের জন্য আসন সংরক্ষণ রাখতে হবে। শিডিউল কাস্টটা শিক্ষিত অশিক্ষিত, তারা তাদের কথা অন্যদের মুখ দিয়ে বলাবে না, তাদের প্রতিনিধিত্ব চাই। অর্থাৎ 20 থেকে তাদের আরো কমে যাবে, কত সংখ্যা সেটা আর বলেনি, কমে যাবে। এই হচ্ছে ব্যবস্থা। এরই বিরোধিতা করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আরো একটু বুঝতে হবে যে এই সেকেন্ডারি এডুকেশনটা তখন ইউনিভার্সিটির আন্ডারে ছিল, অর্থাৎ ইউনিভার্সিটি সিলেবাস তৈরি করতো, টেক্সট বুক তৈরি করতো, স্কুলকে গ্রান্ট দিত, মানে স্বীকৃতি দিত, এডুকেশনের সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা দিত, সব ইউনিভার্সিটির আন্ডারেই চলত। এইটা থেকে ইউনিভার্সিটিরও শিক্ষা ব্যবস্থায় ইউনিভার্সিটির কর্তৃত্ব কমিয়ে ইসলামাইজেশনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সেকেন্ডারি এডুকেশনটাকে আলাদা করার জন্য এই বিল এসেছিল, সেকেন্ডারি এডুকেশন বিল। সেকেন্ডারি এর আগে এই বিলটা শ্যামাপ্রসাদ এবং কংগ্রেস মিলে যৌথভাবে আটকে দিয়েছিল, পাস হয়নি। এবার এখানে মূল যেটা বলবো সেটা হলো যে শ্যামাপ্রসাদ কি কি দাবি করেছিলেন, এইটা কি দাবি নয়, কি বলেছিলেন। ভদ্রলোকের এই বিল পেশের 3টে উদ্দেশ্য ছিল। একটা হলো বোর্ডের নীতি নির্ধারণে কাজে মুসলমানদের প্রাধান্য স্থাপন করা, 2 বোর্ডের অনুগত ম্যাট্রিকুলেশন সিলেবাস কমিটি এবং পাবলিকেশন কমিটির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার ইসলামীকরণ,
মানে ওই পাবলিকেশন কমিটি, সিলেবাস কমিটি সব মুসলমানরা করবে। আর বোর্ড এবং বোর্ডের অধীনস্থ স্কুলগুলিতে, স্কুলের ম্যানেজিং কমিটিতে যতদূর সম্ভব মুসলমানদের জন্য বেশি আসন সংরক্ষণ করা। বিলে হচ্ছে এই হচ্ছে মূল কথা ছিল। মাধ্যমিক দিয়ে কত টাকা মাধ্যমিক স্কুলকে দেওয়া হবে, কি হবে, সেসব আলোচনা ছিল না। শিক্ষা ব্যবস্থা নিয়ে কিচ্ছু আলোচনা ছিল না, শুধু এইটাই হচ্ছে মেন কথা। এবারে ওই বিষয় নিয়ে শ্যামাপ্রসাদ অ্যাসেম্বলিতে কি বলেছেন সেইটা আমরা একটু ডেট ওয়াইজ বলে যাব, ডেট আমরা পর। শ্যামাপ্রসাদ এই বিলকে ব্ল্যাক বিল বলেছেন এবং বলেছেন বিল যদি আইন আকারে পাশও হয় তাহলেও হিন্দুরা তা মানবে না। তিনি তার ডায়েরিতে লিখেছেন, তিনি শিক্ষার কোনো সাম্প্রদায়িককরণের পক্ষে নন। তিনি বলেন, মুসলমানরা যদি মুসলিম শিক্ষার প্রতি আগ্রহ দেখায় তবে তাদের সেই ভুল শোধরাবার দায়িত্ব আমাদের নয়, হিন্দুদের নয়। মুসলমানরা হিন্দুদের কথা শুনবেও না, যে সেকুলার এডুকেশন করো এই কথা শুনবে না। সেকুলার এডুকেশন মানে মুসলমানদের কাছে হিন্দু এডুকেশন, সেকুলার এডুকেশন নয়, মুসলিম এডুকেশন, ইসলামিক এডুকেশন। সেই জন্য শ্যামাপ্রসাদ লিখেছেন, we should learn therefore that we must have our own board to look after our education. Although we were minority in the province, 80% of the school-going population was Hindus, 80% of the total expenditure on secondary education was borne by Hindus, and 99% of the schools owed their birth and continuance due to Hindu generosity. মানে যত স্কুল ছিল তার 99% স্কুল হিন্দুরাই তৈরি করেছে, হিন্দুদের টাকাতেই স্কুল চলছে। সরকার খুব কম টাকা গ্র্যান্ট দেয়। হিন্দুদের যত স্কুল করেছিল তার খুবই কম সংখ্যক স্কুলকে সরকার গ্র্যান্ট দিত। তাদেরকে গ্র্যান্ট দিত তাদের নিজেদের আয় ছিল, আর অনেক স্কুলকে গ্র্যান্ট দিত না, তারা নিজেদের খরচে নিজেরাই চলত, সরকার গ্র্যান্ট দিত না। কিন্তু যে কটা স্কুল গ্র্যান্ট পেত তাদেরকে কন্ট্রোল করার জন্য, এবং যারা গ্র্যান্ট পেত না তাদেরকে ওই সিলেবাসের মাধ্যমে কন্ট্রোল করার জন্য এই মাধ্যমিক এডুকেশন বিল আনা হলো। We were therefore entitled to say the state must give grants according to number of pupils attending our schools. The majority of the Hindu members in the assembly agreed, including Sharad Bose and Haren Chaudhuri, and our demand was voiced accordingly. এটা উনার ডায়েরিতে লিখেছে। ফজলুল হক বলেন, সার্কুলার কমিশন শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের পরামর্শ দিয়েছে এবং সেই মতো সেকেন্ডারি এডুকেশন বিলেও সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। শ্যামাপ্রসাদ বলেন যে সেকেন্ডারি এডুকেশন বিল সার্কুলার কমিশনের সুপারিশের স্পিরিটের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, সার্কুলার কমিশন পরিষ্কারভাবে বলেছিল, দ্য বোর্ড মাস্ট বি, মানে এডুকেশন বোর্ড must be autonomous in so far as its administration was concerned, and it must be free from official influence and interference. স্ট্যান্ডার্ড কমিটি তো কমিশনের পরিষ্কার এই কথা বলেছিল, কিন্তু সেকেন্ডারি এডুকেশন বিলে পুরোপুরি সরকারি কর্তৃত্ব সুপারিশ করা হয়েছে। বলছেন অ্যাসেম্বলিতে, yet we are told that the present government of Bengal are shedding tears of crocodiles and tigers for the Circular Commission and are greatly desirous of posing as great champions of education in this province. এটা অ্যাসেম্বলিতে বলছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সার্কুলার কমিশন সুপারিশ করেছিল যে সরকারকে আয় ব্যয়ের বাজেট জমা দিতে হবে। বোর্ড সরকারকে আয় ব্যয়ের বাজেট জমা দেবে, সরকার সেই মতো অনুমোদন দেবে কি দেবে না, কিন্তু আয় ব্যয়ের বাজেট করবে বোর্ড।
কিন্তু সেকেন্ডারি এডুকেশন বিলে বলা হলো সরকারি বাজেট করবে, বোর্ড বাজেট করবে না, এবং সরকারের আগাম অনুমতি ছাড়া স্কুল এক পয়সাও খরচ করতে পারবে না। যদি স্কুলের আদার ইনকামও থাকে, আদার সব স্কুলে আদার অনেক ইনকাম ছিল, স্টেট বেশি পয়সা দিত না, সেই খরচও করতে পারবে না যদি আগাম সরকারি অনুমোদন না নেয়। এমনকি স্কুলের নিজস্ব কোনো তহবিল থাকে তাহলেও নয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, স্যান্ডার কমিশন সুপারিশ করেছিল যে বোর্ডের রেগুলেশন প্রকাশ করতে হবে। রেগুলেশন মানে জনসমক্ষে পাবলিকলি পাবলিশ করতে হবে, যাতে সেটা জনগণ সেটা সম্পর্কে আলোচনা করতে পারে, এবং সরকার এবং আইনসভায় এই বিষয়ে আলোচনা করতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু ওই পর্যন্ত আলোচনা সমালোচনা পর্যন্ত কোনো নীতি নির্ধারণ করবে না। স্যান্ডার কমিশন বলেছিল এই সমালোচনা যে করবে সেটাই বোর্ডকে নিয়ন্ত্রণ করবে, বোর্ডকে আলাদা করে সরকার কোনো সমালোচনা করুক কিন্তু কোনো নির্দেশ জারি করতে পারবে। কিন্তু কমিশন কখনোই কথা বলেনি যে সরকারকে ওই রেগুলেশন পাস করতে হবে। কিন্তু বর্তমান সেকেন্ডারি এডুকেশন বিলে বোর্ডের সবকিছুই সরকারের আগাম অনুমোদন প্রয়োজন। গ্রান্টিং এড, স্কুলের স্বীকৃতি, কর্মচারী নিয়োগ, ফি নির্ধারণ, পরীক্ষার রেজাল্ট, ছাত্র ভর্তি, স্কুলের পরিদর্শন এবং পরিচালনা সমস্ত বিষয়েই সরকারের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। বোর্ডের কোনো ক্ষমতা থাকবে না, স্কুল কমিটির কোনো ক্ষমতা থাকবে না। অ্যান্ড ইয়েট স্যার, আসলে বলছে শ্যামাপ্রসাদ, অ্যান্ড ইয়েট স্যার, Judas is an honorable man. And yes, sir, the Honorable Chief Minister expects us to believe that he is piously intending to follow the report of the Sadler Commission. শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কারভাবে বলেন যে the one object of the bill is to officialize education, and that has been done with full vengeance in utter disregard to educational traditions of this province and forgetful of the warnings of the Sadler Commission itself. Sadler Commission সুপারিশ করেছিল সেকেন্ডারি এডুকেশনের পরীক্ষা ব্যবস্থা বোর্ডের হাতেই থাকবে, কিন্তু সেকেন্ডারি এডুকেশন বিলে বলা হলো বিশ্ববিদ্যালয়ের হাতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। সাডলার কমিশন যখন সুপারিশ করেছিল তখন যে বোর্ডের কথা বলেছিল, স্কুল বোর্ডের কথা, সেটা কার্যকরী তখন অব্দি কার্যকরী হয়নি, সুপারিশটাই ছিল। তাতে বলা হয়েছিল যে মাধ্যমিক এডুকেশন বোর্ড যে গঠন হবে, মাধ্যমিকের শিক্ষা ব্যবস্থাও বোর্ডের হাতেই থাকবে, তার সিলেবাস তৈরি, তার টেক্সটবুক, তার সমস্ত কিছু বোর্ড করবে এবং শিক্ষা ব্যবস্থাও বোর্ডের হাতেই থাকবে। কিন্তু এই যে সেকেন্ডারি এডুকেশন বিল আনা হলো, তাতে বলা হলো কারিকুলার, টেক্সটবুক, সিলেবাস সব বোর্ডের হয়ে সরকার করবে, বোর্ড করতে পারবে, কিন্তু পরীক্ষাটা ইউনিভার্সিটি। শ্যামাপ্রসাদ সেটাই বলছে, তিনি বলেন it was against all canons of sound educational efficiency and administration to empower one body to frame curricula and ask another body to hold the examination. বোর্ডকে কারিকুলাম তৈরির ক্ষমতা দেওয়া হচ্ছে, আর যে কারিকুলাম করেনি, টেক্সটবুক করেনি, তাকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে, মানে বিশ্ববিদ্যালয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আরো বলেন, the bill has introduced the communal principles in a most pernicious manner, touching elaborately even the constitution of bodies which will select publications and textbooks and frame the syllabus and the curriculum. যেগুলো এতক্ষণ বললাম, ওটা শ্যামাপ্রসাদ বলেছেন যে পুরোটাই ওদের হাতে তুলে দিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সরকারি অনুদানের বিষয়ে পক্ষপাতিত্বের প্রসঙ্গও তোলেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, পুরনো স্কুলগুলোকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। রাজশাহীতে একটা উদাহরণ দিচ্ছে, রাজশাহীতে সব সম্প্রদায়ের জন্য গার্লস স্কুলে যেখানে 200 জন ছাত্রী, সেখানে সরকার মাসে 4 টাকা অনুদান দেয়। 200 জন ছাত্র একটা স্কুলে, সেখানে সব হিন্দু সব ধর্মের ছাত্রীরা পড়তে পারবে, গার্লস স্কুল, সেখানে মাসে 4 টাকা 200 জন ছাত্রী পড়ে। আর
নতুন একটি মুসলিমদের জন্য ছাত্রী স্কুল হয়েছে, গার্লস স্কুল, সেখানে 150 জন পড়ে, তার জন্য মাসে 150 টাকা খরচ করতে হয়েছে। 200 জন ছাত্রী পড়ে মাসে 4 টাকা, আর এখানে 150 জন পড়ে মাসে 150 টাকা। সেই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি was not prepared to transfer the control of education of the 3 lakhs Hindu children in the high schools and nearly 2 lakh in the middle schools to the care of this ministry. 3 লাখ মাধ্যমিক ছাত্র আর মিডল স্কুলের 2 লাখ তাদেরকে এই মিনিস্ট্রির হাতে ছেড়ে দেওয়া হবে না। তিনি বলেন, নোয়াখালী ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডে কোনো হিন্দু সদস্য নির্বাচিত হয়নি, একটু আগে বলেছিলাম। সেখানে সব মনোনীত সদস্যরাই মুসলমান, নির্বাচিত হয়নি, মনোনীত সদস্যরাও মুসলমান। আবার হাওড়ায় যেখানে কোনো মুসলিম সদস্য নির্বাচিত হয়নি, সেখানেও সমস্ত মনোনীত সদস্যরা মুসলমান। মুসলমানই হবে। আবার হাওড়া থেকে মুসলমান সংখ্যায় কম হচ্ছে, নোয়াখালীর ক্ষেত্রে যেহেতু মুসলমানরা বেশি, অতএব মনোনীত মুসলমানরাই হবে। আর হাওড়ায় যেহেতু মুসলমানদের সংখ্যা কম, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য মুসলমানদের মনোনীত করতে হবে। এই হলো সরকারের নীতি। পূর্ববঙ্গে যে জেলায় 70% মুসলমান, সেখানে স্কুলে 70% শিক্ষক মুসলমানদের থেকে নেওয়া হবে। 70% মুসলমান আর ছাত্র, 70% শিক্ষক হবে মুসলমান। কিন্তু পশ্চিমবঙ্গে যে জেলায় মুসলমানদের সংখ্যালঘু, সেখানে 50-50 শিক্ষক থাকবে। মুসলমানদের সংখ্যা যত কমই হোক, হিন্দু 50, মুসলমান 50। যেহেতু ওখানে 70% মুসলমান, অতএব সেখানে 70% মুসলমান শিক্ষক থাকবে, 30%। এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেকেন্ডারি এডুকেশন, এগুলো সব আমার ডেট লেখা আছে, মানে অ্যাসেম্বলিতে যে পাশে বেঙ্গল অ্যাসেম্বলি প্রসিডিংস কত নম্বর কলম কত পাতা, ওগুলো লেখা আছে। সেগুলো বলতে গেলে দেরি হবে, তাই বলছি না, কিন্তু ওগুলো পর আমার তোলা আছে। ওই 1940 থেকে 1940 মেনলি হয়েছিল 1940 আগস্টের পরে, মানে ইন্ট্রোডাকশন হলো তো 1940 আগস্টে, 21 আগস্ট কোথায়, তখন থেকে 1941 ডিসেম্বরে এই সময়ের মধ্যে আলোচনাগুলো হয়েছে। এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এডুকেশন বিল পুনর্বিবেচনার জন্য যে সিলেক্ট কমিটি গঠন করেছিল, তার সদস্য হতে চাননি। অ্যাসেম্বলি বলেছিল, ঠিক আছে, এত যখন বিতর্ক হচ্ছে, একটা সিলেক্ট কমিটি করে দিই, তারা আলোচনা করবে, তারপরে অ্যাসেম্বলিতে আসবে। শ্যামাপ্রসাদ সেই সিলেক্ট কমিটির সদস্য হতে চাননি, কেননা তিনি জানতেন the principles and fundamental principles of the bill were such that they must be altered if it is going to be an educational measure at all. And when there was no chance of that being done, it was useless to serve on the select committee. Select committee তো মুসলমানরাই সব সিদ্ধান্ত নেবে, আমি মেম্বার হয়ে যাব, যে ওই সিদ্ধান্তের আমাকে সঙ্গী হতে হবে, আমার কথা তো শুনবে না, অতএব সিলেক্ট কমিটিতে আমি যাব। এই হচ্ছে আমার সাথে কথা। সৌভাগ্যবশত আইনসভার সমস্ত হিন্দু সদস্যরা এই বিলের বিরোধিতা করেছিল। বিভিন্ন দল থেকে গেছে, কংগ্রেস এবং অন্যান্য অনেক দল থেকে, যারা হিন্দু মেম্বার, তারা সবাই একযোগে এই সেকেন্ডারি এডুকেশন বিলের বিরোধিতা করেছিল। শ্যামাপ্রসাদ মুখার্জি আইনসভায় বলেন যে পূর্ববর্তী প্রায় 90 বছর ধরে হিন্দুদের তৈরি এবং হিন্দুদের টাকায় পরিচালিত স্কুলে মুসলমানরা পড়াশোনার পরেও যদি বলে যে হিন্দুরা তাদের সাংস্কৃতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাহলে তারা তাদের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে ঢাকার মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে নয়। ঢাকায় 1921 সালে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল মুসলমানদের জন্য মেন চাপে করে। তার সাথে তিনি বলছেন, কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে তোমরা যাও, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে যা খুশি করো। তিনি বললেন, উই শ্যাল নেভার অ্যাকসেপ্ট দিস বিল অ্যান্ড শ্যাল প্যারালাইজ ইটস অপারেশন if it is forced upon us. We cannot allow the death knell of our culture and progress to be sounded by a band of reactionaries.
ব্যান্ড অফ রিয়েকশনারিজ। আলবার্ট হলে ওই সময়ে অল বেঙ্গল টিচার্স কনফারেন্সে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন, উই শ্যাল নট লিভ এনি স্টোন আনটার্নড to kill the proposed secondary education bill. If the bill is passed by the sheer force of majority in the legislature, we shall make it impossible for the act to operate. In other words, we resolve to fight the bill tooth and nail. এই শুধু শ্যামাপ্রসাদ প্রোটেস্টগুলোই আছে। গীতা শেষ অবধি পাস হয়, গীতা শেষ অবধি পাস হয়, এই এত কি করে আলোচনা করে দু একটা করে বিল পাস করাতে পারে। মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ছিল, পারলে বিল পাস করে থাকে। মুসলিম লীগ আর কোয়ালিশন, মুসলিম লীগ আর কৃষক প্রজাপার্টির যে কোয়ালিশন মিনিস্ট্রি ছিল তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা পারলে বিল পাস করতে পারত, কিন্তু তারা বিল ভয়ে পাস করেনি, হিন্দুদের বিরোধিতা করেছে, হিন্দুদের সমর্থন না নিয়ে বিলটা পাস করেনি। এরপর বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। সিলেক্ট কমিটির রিপোর্ট আসার পরে 1941 সালের সেপ্টেম্বর মাসে বিলটি আইনসভায় পুনরায় উত্থাপিত হয়। 4 সেপ্টেম্বর 1941 সাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন যে, ইন বেঙ্গল political and official domination is closely linked up with communal squabbles, which, if unchecked, will sound the death knell of true education. We want our secondary education to develop purely on secular lines. হিন্দুদের জন্য মুসলমান শিক্ষা ব্যবস্থা চেয়েছে বলে হিন্দুদের জন্য হিন্দু শিক্ষা ব্যবস্থা শ্যামাপ্রসাদ চায়। শ্যামাপ্রসাদ সেকুলার এডুকেশন চেয়েছিল। শেষ অবধি সেকেন্ডারি বিলটি আইনসভায় পাস হয়। 1944 সালের মে মাসে তখন লীগের প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার আবার সেকেন্ডারি এডুকেশন বিল আইনসভায় উত্থাপন করেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিদের ঘোর বিরোধিতা করে বলেন, এই বিলটি উদ্দেশ্য প্রণোদিতভাবে হিন্দুদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে মুসলিম শিক্ষার বিস্তার করার জন্য প্রস্তুত করা হয়েছে। আইনসভার সমস্ত হিন্দু সদস্য এই বিলের বিরোধিতা করার জন্য বিলটি পাস হতে পারেনি। 44 সালে আবার এনেছিল, বিল পাস হয়। এবারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে লিখেছি, শ্যামাপ্রসাদ মুসলমানদের নিজেদের ধর্ম সংস্কৃতি করার বিরোধিতা করেননি, সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকেই ইসলামীকরণ করার বিরোধিতা করেছেন। শিক্ষা ব্যবস্থার মুসলমান সদস্য বা শিক্ষক বা কর্মচারীদের সংখ্যা বৃদ্ধির বিরুদ্ধে তিনি ছিলেন না। তিনি বলেছেন, সংরক্ষণের মাধ্যমে নয়, যোগ্যতার ভিত্তিতে এগুলি হোক, অর্থাৎ ক্যাপচার ইন দ্য ইউনিভার্সিটি বাট থ্রু ডিট অফ মেরিট, বাই ডিট অফ মেরিট, নট বাই রিজার্ভেশন, নট থ্রু রিজার্ভেশনের থ্রু দিয়ে না। যার বিল শ্যামাপ্রসাদের আমলে ওই সময় মাধ্যমিক এডুকেশন বিল পাস হয়নি। যেটা বললাম, এডুকেশন বিলের শিক্ষা নিয়ে কোনো আলোচনা নেই, কেবল কন্ট্রোল নিয়ে আলোচনা। যেহেতু কন্ট্রোল করছে সেই, আর ওই বিলটা ওইভাবে এসেছে কন্ট্রোল করবে। তো শ্যামাপ্রসাদরা আপত্তি করেছিল, শুধু শ্যামাপ্রসাদ নয়, কংগ্রেস পার্টি সবাই আপত্তি করেছিল এডুকেশন বিল নিয়ে, ব্ল্যাক বিল বলে। আমি তো শ্যামাপ্রসাদ নিয়েই বলতে এসেছি, তাই শ্যামাপ্রসাদের কথাটাই বলছি। অন্যান্যরাও সমানভাবে, আমি আসলে রেকর্ডগুলো তো লিখেছি, অন্যান্যরাও ভেহিমেন্টলি অপোজ করেছে, সেগুলো আমার কাছে আছে রেকর্ডে, কিন্তু কাজে লাগেনি। অন্যান্য যেমন ওই বোস ভ্রাতৃদের সব ছিল, আরও অনেকে ছিল মুসলমান, আরও অন্য মুসলমানরাও অনেক কথা বলেছে বিলের পক্ষে। আমি তো শ্যামাপ্রসাদের কথাই বলবো, কিন্তু আমার কাছে অ্যাসেম্বলি অনেক রেকর্ডে অন্যদের কথাও আছে। যাই এইভাবে শ্যামাপ্রসাদের ভূমিকা মাধ্যমিক এডুকেশন, তার ভূমিকাটা কী হচ্ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে মাধ্যমিক এডুকেশন বিল ওই মন্ত্রিসভায় ওই মন্ত্রিসভায় কেন, একেবারে প্রথম থেকে 1921 থেকে শুরু করে যে মন্ত্রিসভা 1947 সালে অবধি মুসলমানদেরই মেজরিটি ছিল, কিন্তু মেজরিটি সত্ত্বেও বিলটাকে পাস করতে দেয়নি। এটাই শ্যামাপ্রসাদের কৃতিত্ব, যে এডুকেশন বিলটাকে পাস করতে দেয়নি। তারা ইচ্ছে করে পাস করতে পারত, কিন্তু এত ভেঙে অপোজিশন করেছে যে তারা ভয়ে আর সেটা পাস করেনি। এখানেই শ্যামাপ্রসাদের কৃতিত্ব।